মাস্টার শেষ পর্ব প্রাণীবিদ্যা মাস্টার শাখার সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ সাহিবুল আলম, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। নিশ্চয়ই তোমরা এখন শারীরিক ও মানসিকভাবে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছো। তোমাদের সেই প্রস্তুতি যেন সুসম্পন্ন হয়, ভালোভাবে হয় এবং তোমাদের এই কাজটি যেন ঠিকভাবে করতে পারো, সেই লক্ষ্যে একটি প্রাথমিক ধারণা এবং প্র্যাকটিক্যাল সম্পর্কে বা মৌখিক পরীক্ষা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আজ তোমাদের সামনে এই ক্লাসে আমি হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত তোমাদেরকে আমি আমার সাথে পাবো। তো কথা না বাড়ি শুরু করছি আজকের ক্লাস। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠের শিরোনাম হচ্ছে এমএসসি ফাইনাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভা এক্সামিনেশন। তার মানে এই প্র্যাকটিক্যাল এবং ভাইভা দুটো আলাদা কোড আছে এবং আলাদা নাম্বার আছে, সেটি আমরা এখন দেখে নিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল জুলজি ফিশারিজ ব্রাঞ্চ, অর্থাৎ মৎস্য শাখার যে প্র্যাকটিক্যালটি রয়েছে তার সাবমিট কোড হচ্ছে 313126 এবং তার জন্য নম্বর বরাদ্দ আছে 150 এবং ভাইভা যে এটি মৌখিক পরীক্ষাটি আছে তার জন্য সাবমিট কোড হচ্ছে 313128 এবং তার জন্য টোটাল নাম্বার হচ্ছে 50। তো এইভাবে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি। লক্ষ্য করো, প্রথম প্র্যাকটিক্যালের যে প্রথম যে অংশটি থাকে এক নাম্বার প্রশ্নটা যেটি থাকে সেটা হচ্ছে স্টাডি অ্যান্ড ডিসেকশন অফ ফলোইং সিস্টেম অফ প্রন, অর্থাৎ চিংড়ির যে তন্ত্র আছে, বেশ কয়েক তন্ত্র আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে যে কয়টা আছে সেই কয়টা। লক্ষ্য করে প্র্যাকটিক্যালের যে তিনটি প্র্যাকটিক্যালের কথা বলা হয়েছে প্রনের, একটি হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেম। এবং সেখানে এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের পরিচিত। তোমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলে, প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ছিলে, তখন কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যালগুলো করতে হয়েছে। তার মানে এটি একেবারে নতুন নয়, এর সাথে তোমাদের পরিচয় আছে। এখন এই প্র্যাকটিক্যালের জন্য নাম্বার বরাদ্দ কত? লক্ষ্য করো, ব্যবচ্ছেদ করার জন্য নাম্বার বরাদ্দ আছে 8, ডিসপ্লে বা প্রদর্শনের জন্য আছে 2 এবং চিহ্নিত চিত্রের জন্য আছে 4 নাম্বার, মোট 14 নাম্বার। তো এখন আমরা এক নজরে এই সিস্টেমগুলোকে দেখে নিচ্ছি। লক্ষ্য করো, এটি তোমাদের অতি পরিচিত একটি চিত্র, যেটা হচ্ছে চিংড়ির সংবহনতন্ত্র। এখানে মূলত আর্টারিয়াল সিস্টেমটি দেখানো হয়েছে। তো আর্টারিয়াল সিস্টেমের পাশাপাশি আবার যেটা ওই যে শিরাতন্ত্র যেটি আছে সেটাতে ততটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল হিসাবে এই আর্টারিয়াল সিস্টেমটাই পরীক্ষা থাকে। এটি তোমরা যদি ঠিক করতে পারো তাহলে চলবে। তারপরে আছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। লক্ষ্য করো, এই স্নায়ুতন্ত্রটাও তোমাদের অতি পরিচিত। বিষয়টি হচ্ছে যে এখানে এই প্র্যাকটিক্যালের একটা বিশেষত্ব হচ্ছে যে তোমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো আগে থেকে জানা, আর কিছু বিষয় আছে নতুন। যে বিষয়গুলো নতুন সেগুলো তো নতুন করে শিখতে হবে। আর পাশাপাশি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের কিছু প্র্যাকটিক্যাল রয়েছে, বিশেষ করে ব্যবচ্ছেদ বা আরো কিছু আছে, যে আরো যেমন ধরো প্লাঙ্কটন ব্যান্থসের বিষয়গুলো আছে, এরকম কিছু বিষয় আছে যেগুলো আগে থেকে করা, তোমাদের সেগুলো একটু ঝালাই করে নিতে হবে, নতুন করে আবার সেগুলো একটু মনে করে নিতে হবে। তো সেরকমই প্র্যাকটিক্যাল হচ্ছে এই ব্যবচ্ছেদগুলো সবই তোমাদের আগের করা, শুধু রিভাইজ করলেই হবে। এটি লক্ষ্য করো, এটি হচ্ছে চিংড়ির প্রজনন তন্ত্র। তো চিংড়ি একলিঙ্গিক প্রাণী, তোমরা নিশ্চয়ই জানো। সেই হিসাবে একটা প্রাণীর মধ্যে 2 রকমের তন্ত্র পাওয়ার কোনো সুযোগ নেই। তোমার ভাগে পরীক্ষার সময় যে তন্ত্রটি পড়বে, যে প্রাণীটি পড়বে, অর্থাৎ সেটা যদি পুরুষ হয় তাহলে পুরুষ প্রজনন তন্ত্র তোমাকে দেখাতে হবে, তার চিত্র আঁকতে হবে। আর যদি স্ত্রী প্রজনন তন্ত্র তোমার ভাগে পড়ে বা একটা স্ত্রী চিংড়ি তোমার ভাগে পড়ে, তাহলে কিন্তু তোমার পুরুষ তন্ত্রের চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ পুরুষ এবং স্ত্রী যে প্রাণীটি তোমার ভাগে পড়বে লটারিতে বা তোমার যে ডিস্ট্রিবিউশনে, সেক্ষেত্রে সেই প্রাণীটি করতে হবে। যদি পুরুষ হয় তাহলে শুধু পুরুষটাই করতে হবে, পুরুষটা দেখাইতে হবে, চিত্র আঁকতে হবে। যদি স্ত্রী চিংড়ি তোমার ভাগে পাও, শুধু স্ত্রীটারই আঁকতে হবে এবং তার চিত্র আঁকতে হবে এবং সেটা দেখাতে হবে। তার মানে তোমার এই দুটো চিত্র শিখতে হবে ঠিকই, কিন্তু পরীক্ষার সময় তোমার যেটা ভাগে পড়বে, লটারিতে পড়বে বা তোমার ভাগে যে প্রাণীটা পড়বে, সে অনুযায়ী তোমাকে চিত্র আঁকতে হবে বা দেখাতে হবে। দুটো চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদের ব্যবহারিক খাতার মধ্যে দুটি আঁকতে হবে। ফাইনাল যে পরীক্ষা খাতার মধ্যে ব্যবহারিক যে খাতা, নোটবুক, ক্লাস রেকর্ড, সেখানে কিন্তু 2টো চিত্র আঁকতে হবে। কিন্তু ফাইনাল পরীক্ষা খাতার মধ্যে তোমার একটা চিত্র আঁকলেই চলবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে দ্বিতীয় যে ডিসেকশন বা ব্যবচ্ছেদ, সেখানে বলা আছে পাইলা লেমিনেটাস। পাইলা তোমরা নিশ্চয়ই চিনো। পাইলা হচ্ছে যেটাকে আপেল স্নেল বা যে আপেল শামুক যাকে বলা হয়, লেমিনেটাস মানে হচ্ছে ঝিনুক। এবং সেই দুটো প্রাণীর যে সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেম। অর্থাৎ শামুক এবং ঝিনুকের পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র তোমাদের ডিসেকশন করতে হবে এবং তার চিহ্নিত চিত্র রাখতে হবে এবং ডিসপ্লে করতে হবে। তারও নাম্বার বরাদ্দ আগের মতোই
রয়েছে, সেটা হচ্ছে ডিসেকশনের জন্য 8, ডিসপ্লে বা প্রদর্শনের জন্য 2 এবং চিহ্নিত চিত্রের জন্য হচ্ছে 4, মোট 14 নাম্বার। এখন আমরা এক নজরে সেই চিত্রগুলো দেখে নিচ্ছি। লক্ষ্য করো, এখানে এটাই হচ্ছে পাইলার পরিপাকতন্ত্র, তোমাদের খুবই পরিচিত, যেটা ফার্স্ট ইয়ার তোমরা করেছো। এটা হচ্ছে ঝিনুকের পরিপাকতন্ত্র। এই দুটো তন্ত্র তোমরা নিশ্চয়ই প্রথম বর্ষের সিলেবাসে ছিল অমৃত প্রাণী হিসাবে, সেখানে তোমরা করেছো। এখন এটা আবার রিভাইজ করতে হবে। তারপর দেখো পরের যে বিষয়টি আছে সেটা স্নায়ুতন্ত্র। এটি হচ্ছে পাইলার স্নায়ুতন্ত্র, আর এই পাশে দেখো এটা হচ্ছে ঝিনুকের স্নায়ুতন্ত্র। এই তন্ত্রগুলো তোমাদের প্রথম বর্ষের সিলেবাসে ছিল, এগুলো জাস্ট রিভাইজ করতে হবে। তারপরে আসো পরের যে 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্টাডি অ্যান্ড ডিসেকশন অফ ফলোয়িং সিস্টেম অফ কার্টিলেজানাস অ্যান্ড অস্টিকটিস ফিশেস উইথ দেয়ার অরিজিন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে যে এই যারা কঠিনাস্থি মাছ এবং কোমলাস্থি মাছ, সামুদ্রিক কিছু হাঙ্গর রয়েছে, যে হাঙ্গরগুলো কিন্তু মাছ মৎস্যের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে কার্টিলেজানাস বা কোমলাস্থি মাছ। আর আমরা সমুদ্র বসে অস্টিকটিস পাওয়া যায়, 2 রকমই পাওয়া যায়, আবার মিঠা পানিতে তো অস্টিকটিস আছে। তো এদের মধ্যে থেকে কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল গুলো করতে হবে সেটাও তোমাদের সেকেন্ড ইয়ারে ছিল। দ্বিতীয় বর্ষে অনার্স দ্বিতীয় বর্ষে সেই সিলেবাস ছিল। সেগুলো কি আছে? ব্রেইন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস, অর্থাৎ মস্তিষ্ক ও করটিক স্নায়ু, আর এই যে আই মাসল উইথ অ্যাসোসিয়েটেড ক্রেনিয়াল নার্ভস, অর্থাৎ যে চক্ষু পেশি এবং তার সাথে সংশ্লিষ্ট যে করটিক স্নায়ু, সেগুলো তোমরা দ্বিতীয় বর্ষের যে প্র্যাকটিক্যাল ছিল তার মধ্যে তোমরা করেছো, সেটা রিভাইজ করতে হবে। আমরা এখন এক নজরে একটু দেখে নিচ্ছি। লক্ষ্য করো, এই হচ্ছে একটি মাছের, এখানে বলা আছে অল্লাগো আট্রো ক্রেনিয়াল নার্ভস, অর্থাৎ বোয়াল মাছের সেই যেটা আছে করটিক স্নায়ু, ব্রেন অ্যান্ড কর্নিয়াল, এই যে ব্রেন এবং তার ক্রেনিয়াল নার্ভস তোমাদের খুবই পরিচিত, কিন্তু পরীক্ষার সময় বোয়াল মাছ দেখা হবে না। চিত্রটা স্পষ্ট আছে বলে এটা এখানে চিন্তিত করা হয়েছে। তোমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সিলেবাস যেটা আছে যে কার্প জাতীয় মাছ, মানে রুই অথবা কাতল অথবা সিলভার কার্প বা এরকম কোনো মাছকে দেওয়া হবে তার ব্রেন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস বের করার জন্য। পাশাপাশি আরেকটা জিনিস, যেটা হাঙ্গর যদি কালেকশনে থাকে সেক্ষেত্রে হাঙ্গরও দেওয়া হতে পারে। যাই হোক, মানে এটা কন্ডিকটিসি হোক অস্টিকটিসি হোক, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ মিল রয়েছে, সুস্পষ্ট মিল রয়েছে। মিলটি কি? মিলটি হচ্ছে তার প্রত্যেকেরই কিন্তু 10 জোড়া করে কর্টিক স্নায়ু আছে। সেই 10 জোড়া কর্টিক স্নায়ুর মধ্যে সবগুলো তোমাকে পরীক্ষার সময় করতে হবে না। লক্ষ্য করো, আগে যদি আমি একটু ব্যাকে যাই, লক্ষ্য করো যে ব্রেইন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস এখানে কিন্তু দেখো 4টা সেট করা আছে। এই 10 জোড়া কর্টিক স্নায়ুর মধ্যে 10 জোড়া তোমার দেখানোর প্রয়োজন নাই। তোমার পরীক্ষার সময় তোমার লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে তোমাকে কোন 4টি দেখাতে হবে। যে কোন দেখো 1, 3, 1, 3, 5, 7, তারপর 2, 4, 6, 7, 2, 4, 9, 10, 2, 3, 4, 6, এভাবে 4 রকমের সেট করা হয়েছে। 10 জোড়া কর্টিক স্নায়ুকে এরকম 4টি সেটে ভাগ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় লটারির মাধ্যমে তোমার ভাগে যেটি পড়বে সেটাই তোমাকে দেখাতে হবে, অর্থাৎ 10 জোড়া তোমার দেখাতে হবে না। তো তোমাদের যে ব্যবহারিক খাতার মধ্যে কিন্তু 10 জোড়াই আঁকতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালের যে ফাইনাল পরীক্ষার খাতায় সেখানে তোমার ভাগে যে 4টা পড়বে আঁকবে সবটুকু আঁকতে হবে, 10 জোড়া আঁকতে হবে, কিন্তু লেবেলিং করতে হবে শুধু তোমাকে যে 4টি দেওয়া হয়েছে, যে 4 জোড়া দেওয়া হয়েছে উইথ ব্রাঞ্চ। একটা জিনিস খেয়াল রাখবে, অনেকে করে কি শুধু এই 4টার নাম দিয়ে রাখে, এটা কিন্তু না। অনেকগুলো কর্টিক স্নায়ু আছে যাদের মধ্যে মানে একাধিক শাখা রয়েছে, সেই শাখা উল্লেখ করতে হবে। যাদের শাখা আছে শাখা উল্লেখ করতে হবে, আর যাদের শাখা নেই সেগুলো এককভাবে লিখলে চলবে। তো এই 4টা মানে কিন্তু 4টা না, 4টা মানে শাখা সহ কিন্তু সংখ্যাটা একটু বাড়বে। তোমরা এই জিনিসটা লক্ষ্য রাখবে এবং আশা করি সেভাবে তুমি যদি আঁকো তাহলে তোমার কাঙ্ক্ষিত ফলাফল তুমি অর্জন করতে সক্ষম হবে। যেটা বলছিলাম যে সে করটিক স্নায়ু, সেটা করটিক স্নায়ু 10 জোড়ার মধ্যে আমি যেটা একটু আগে বললাম যে 4টা ভাগে ভাগ করা, প্রত্যেক ভাগে হচ্ছে 4 জোড়া করে আছে। তোমার ভাগে পরীক্ষার সময় যা আসবে তাই তুমি আঁকবে এবং টোটালটাই আঁকতে হবে, কিন্তু লেখার সময় শুধু 4 জোড়া উইথ ব্রাঞ্চ। আমি আবার রিপিট করছি, উইথ ব্রাঞ্চ, যেগুলো ব্রাঞ্চ আছে শাখা উল্লেখ করতে হবে, তাহলে কিন্তু তোমার লেবেলিংটা পরিপূর্ণ হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবহারিক খাতার মধ্যে কি করতে হবে, সেখানে তো 4 জোড়ার কথা বলা নাই। ব্যবহারিক খাতা যেটা নোটবুকের মধ্যে তোমাকে কিন্তু সব কয়টাই আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে। এই হচ্ছে এই স্কোলোডন আই মাসল অ্যান্ড দেয়ার নার্ভস। দেখো প্রত্যেকটা ইয়েতে মানে 6টা করে, দেখো 1, 2, 3, 4, 5, 6টা করে আই মাসল থাকে। সেই আই মাসলগুলোর সাথে আবার কতগুলো স্নায়ু যুক্ত থাকে। সেই আই মাসল এবং স্নায়ুগুলো সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের একটা অংশ।
তো যারা আই মাসল করবে তারা তো আই মাসল করবে, আর যারা আই মাসল করবে না তারা হচ্ছে কর্টেক্স নার্ভ। এটা কিন্তু তোমার ইচ্ছা না, তুমি স্বাধীনভাবে তুমি যেটা ইচ্ছা তুমি নিবে, তোমার পছন্দ মতো, ব্যাপারটা সেরকম না। এটা লটারির মাধ্যমে করা হয়, যার ভাগে যেটা পড়ে। অর্থাৎ তোমাকে কর্টেক্স স্নায়ু এবং এই যে আই মাসল দুটোই তোমায় শিখতে হবে। তোমার ভাগ্যে বা লটারিতে যেটা পড়বে সেটাই তোমাকে করতে হবে। লক্ষ্য করো, এরপরে যে বিষয়টি আছে 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে প্যারাসাইটস অফ ফিশেস। যেহেতু তোমরা মানে ওই যে এই মৎস্যবিদ্যার শিক্ষার্থী, সেই হিসাবে তোমাদের মাছের যে প্যারাসাইট গুলো আছে, অর্থাৎ মাছের যে পরজীবী আছে, তার উপরে কিন্তু প্র্যাকটিক্যাল আছে। সেই প্র্যাকটিক্যাল কয়টা বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালে তোমাকে সেই প্রাণী থেকে সরাসরি কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে। কোথেকে? মাছের যে ফুলকা আছে, মাছের যে ত্বক আছে, অথবা মাছের যে পরিপাক নালী আছে, তার পাকস্থলী, অন্ত্র, এসব অংশ থেকে প্যারাসাইট খুঁজে বের করতে হবে, সেগুলো দেখাতে হবে। এবং তার জন্য নাম্বার বরাদ্দ আছে কিরকম? প্রদর্শনের জন্য হচ্ছে 1, আইডেন্টিফিকেশনের জন্য 1, চিহ্নিত চিত্রের জন্য হচ্ছে 1, এ হচ্ছে 3। একটা প্যারাসাইটের জন্য 3 নাম্বার করে 2টো প্যারাসাইট তোমাকে দেখাতে হবে, এবং সেই 2টো প্যারাসাইটের জন্য নাম্বার বরাদ্দ আছে মোট 6। লক্ষ্য করো, এই যে দেখো, এই যে কানকোয়া, এই যে ওপারকোলাম খুলে এই ফুলকার মধ্যে কিন্তু সেই প্যারাসাইটগুলো পাওয়া যায়। এরকম নানান ধরনের প্যারাসাইট পাওয়া যায়। আমরা সেই মাছগুলো সংগ্রহ করব, তারা মানে ফুলকার ভিতরে দেখবো তার ত্বকের মধ্যে কোনো প্যারাসাইট আছে কিনা দেখবো, অথবা তার যে অন্ত্র, পরিপাক তন্ত্র, যেটা পরিপাক নালী, সেখানকার যে পাকস্থলী বা অন্ত্র, তার মধ্যে থেকে আমরা সেই প্যারাসাইট খুঁজে বের করার চেষ্টা করবো এবং সেগুলো চিহ্নিত করে দেখাবো স্যারদেরকে। এবার হচ্ছে 5 নাম্বার যে প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা সবাই জানো যে প্র্যাকটিক্যালের একটা খুব ভাইটাল একটা পার্ট হচ্ছে স্পটিং বা শনাক্তকরণ। এই শনাক্তকরণের পার্টে অবশ্যই ভালো করতে হবে যদি তুমি ভালো ফলাফল আশা করো। এই ফলাফলটি এই জন্য তাৎপর্যপূর্ণ, পরীক্ষার সময় কিন্তু এই স্পটিং এর উপর অনেকটা নির্ভর করে যে একজন স্টুডেন্ট কতটা মানসম্পন্ন পড়াশোনা করেছে। এটা আমরা সেই মানদণ্ড হিসাবে এটাকে বিবেচনা করা হয়। স্পটিং এ যারা ভালো করে, সাধারণভাবে সেটা বিবেচনা করা হয় যে তারা পড়াশোনা ভালো করেছে এবং তারা শিক্ষার্থী হিসেবে ভালো মানের শিক্ষার্থী। সেই হিসাবে তোমাকে অবশ্যই আর পিছনে অনেক শ্রম দিতে হবে, অনেক শ্রম দিতে হবে, এগুলো শিখতে হবে। তার শ্রেণী বিন্যাস, বৈশিষ্ট্য, এগুলো শিখতে হবে, চিনতে হবে। পাশাপাশি তুমি যে নাই চিনো, তাহলে শ্রেণী বিন্যাস তুমি লিখবে কিভাবে হবে? আবার যদি তুমি চিনলা ঠিকই, কিন্তু শ্রেণী বিন্যাস জানো না, বৈশিষ্ট্য জানো, তাহলে তো তোমার সেই চেনাতে কোনো লাভ হলো না। তার মানে আমাদের সেই মাস ডিস্ট্রিবিউশন যদি লক্ষ্য করে দেখো, আইডেন্টিফিকেশনের জন্য হচ্ছে 1 নাম্বার, ক্লাসিফিকেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স এর জন্য হচ্ছে 1 নাম্বার। এরকম প্রতিটার জন্য হচ্ছে মোট 2 নাম্বার করে। এরকম শুধু যে যেগুলো পূর্ণাঙ্গ প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু মাস ডিস্ট্রিবিউশন একরকম। আবার যেগুলো এছাড়াও কিছু আছে, এই মানে আমাদের অস্থি আছে বা প্যারাসাইট আছে, এগুলো আছে। এরকম মোট 14টা আইটেম থাকবে। মোট টোটাল 14টা আইটেম থাকবে, একটা হিউজ নাম্বার। 14টা আইটেমের প্রতিটা 2 করে মোট 28 নাম্বার বরাদ্দ আছে। এবং তোমরা যদি একটু শ্রম দিয়ে নোট করে ভালোভাবে সেই পড়াগুলো শিখো, তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারো। এখানে থেকে ভালো একটা নাম্বার তুমি আশা করতে পারো। আমরা দেখি এখানে কি কি আছে। লক্ষ্য করো, 1 নাম্বার আইটেম হচ্ছে প্রন। প্রন মানে হচ্ছে প্রন এবং স্ট্রিম, এই দুটো জিনিস তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো, যেহেতু ফাইনাল পরীক্ষা দিয়েছো। প্রন হচ্ছে যেটা ইচা মানে যেটা স্বাদু পানিতে যে মানে ইচাগুলো পাওয়া যায়, সেগুলো বলি আমরা ইচা বলি। আর স্ট্রিম বলা হয়, তাদেরকে চিংড়ি বলা হয়, যেগুলো সামুদ্রিক। এদের মধ্যে কিন্তু বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা যখন ট্যাক্সোনমি করবো সেখানে আমরা নিশ্চয়ই ভালোভাবে শিখবো। আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো শুধু লক্ষ্য করো যে এখন ম্যাক্রোব্রাকিয়াম, রোজেনবার্জি, ম্যাক্রোব্রাকিয়াম, বিরমানিকাস, এরা হচ্ছে স্বাদু পানির ইচা বা প্রন। প্রনকে ইচা বলা হয়। আমরা সাধারণ মানুষ কি করি? সাধারণ মানুষ কিন্তু সামুদ্রিক এবং মানে মিঠা পানি, স্বাদু পানি এবং মিঠা লোনা পানি উভয়কে আমরা চিংড়ি বলি। কিন্তু আসলে কিন্তু এটা মৎস্য বিজ্ঞান যারা পড়ি তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, আর একটু প্রপারলি চিন্তা করতে হবে। প্রনকে বাংলায় বলা হয় ইচা, আর শ্রিমকে বলা হয় চিংড়ি। তো সেই শ্রিম্প মানে হচ্ছে যারা সামুদ্রিক, আর প্রনরা হচ্ছে মিঠা পানির। এই শ্রিম্পের মধ্যে কি আছে? পিনিয়াস মনোডন, তারপর মেটাপিনিয়াস, মনোসেরাস, এই ধরনের প্রাণীগুলো রয়েছে। এগুলো শনাক্তকরণ করতে হবে। দেখো, লক্ষ্য করো, এদের মাস ডিস্ট্রিবিউশন যথারীতি যেটা বলা হচ্ছে, আইডেন্টিফিকেশন হচ্ছে 1, ক্লাসিফিকেশন 1, ক্যারেক্টারিস্টিক্স 1, এবং তার জন্য হচ্ছে সেই নাম্বার প্রতিটার জন্য 2 করে। এই যে দেখো, এটা হচ্ছে ম্যাক্রোব্রাকিয়াম রোজেনবার্জি, অর্থাৎ এটা হচ্ছে স্বাদু পানির একটি ইচা। আর উদাহরণ হিসেবে চাষ দিচ্ছি। আর এটা হচ্ছে মানে যেটা বাগদা চিংড়ি যাকে বলা হচ্ছে, সামুদ্রিক চিংড়ি, পিনিয়াস মনোডন। তো এই যে মানে একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে এরকম যে কলেজ ভিত্তিক, সেটা কালেকশন সবার তো একরকম হয় না। যে কলেজে যেরকম কালেকশন আছে সেই অনুযায়ী তোমাদেরকে সে কাজগুলো করতে হবে।
এবার যে বিষয়টি আসছে পরের যে সিতে থাকবে কি, সিতে থাকবে হচ্ছে ফ্রেশ ওয়াটার মলাস্ক, অর্থাৎ স্বাদু পানিতে মলাস্কা পাওয়া যায়, আবার লোনা পানিতে মলাস্কা পাওয়া যায়। স্বাদু পানির মলাস্কারদের মধ্যে তোমাদের যে উল্লেখযোগ্য হচ্ছে পাইলা গ্লোবোসা, লেমিনেটাস মার্জিনালিস, অ্যাকাটিনা স্পেসিস। পাইলা গ্লোবোসা আমরা সবাই চিনি, লেমিনেটাস মার্জিনালিস সেটাও চিনি। অ্যাকাটিনা হচ্ছে যেটা দেখো বাগানের যে এক ধরনের শামুক পাওয়া যায়, বাগানে এক ধরনের শামুক পাওয়া যায়, সে মধ্যে বলা অ্যাকাটিনা স্পেসিস। আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করি, লক্ষ্য করো। এই হচ্ছে অতি পরিচিত আপেল শামুক, আর এটা হচ্ছে ধরো এই যে সবাই চিনো, এটা হচ্ছে ঝিনুক, আর এটা হচ্ছে অ্যাকাটিনা, এটা একটু কম পরিচিত, যেটা এই বাগানে এটা হচ্ছে মানে স্থলচর, বাগানে তারা ওই যে বাগানের যে গাছ পাতা এগুলো খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করে, এদেরকে বলে অ্যাকাটিনা। লক্ষ্য করো পরে স্পটিং এর পরের বিষয়টা হচ্ছে মেরানোটার মলাস্ক, অর্থাৎ সামুদ্রিক মলাস্ক। সামুদ্রিক মলাস্কের মধ্যে দেখো বলা আছে তোমাদের সেপিয়া, একোলিয়াটা, ললিগো, এডোলিস, অক্টোপাস ভালগারিস, কার্ডিয়াম স্পেসিস, কাইটন স্পেসিস, ডোরিস স্পেসিস, এরকম। তো এই যে যেটা বলছি, বারবারই বলছি, লক্ষ্য করো যে সব কলেজে একই রকম কালেকশন থাকে না। যে কলেজে যেরকম কালেকশন থাকবে সেই অনুযায়ী তোমার প্র্যাকটিক্যালটা হবে, সেই অনুযায়ী পরীক্ষা হবে, সেই অনুযায়ী তোমাকে শিখতে হবে। তো আমি উদাহরণ হিসেবে এই বিষয়গুলো উল্লেখ করছি। লক্ষ্য করো প্রথমে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে সেপিয়া, এটা হচ্ছে ললিগো, এটা হচ্ছে অক্টোপাস। তারপর দেখো এই যে এটাকে বলছে অ্যাকাটিনা, এই যে তারপর বলা হচ্ছে ডরিস, এটাকে বলা হচ্ছে এটাকে বলা ডরিস, এটা হচ্ছে কাইটন, তাই না? এই যে সামুদ্রিক যে ইয়েগুলো আছে, মলাস্কা গুলো আছে, এর মধ্যে থেকে তোমাদেরকে সেই প্র্যাকটিক্যালটি করতে হবে, তাদের শ্রেণীবিন্যাস, বৈশিষ্ট্য এগুলো লিখতে হবে। প্যারাসাইটস অফ ফিশ, স্লাইড 2 দেখো, এখানে আর্গুলা স্পেসিস, একান্তোসেফালাস স্পেসিস, ক্যামেলেনাস স্পেসিস। তো এরকম আরো হতে পারে। এই যে তিনটা নাম বলেছে, এই তিনটা কিন্তু এমন না যে প্র্যাকটিক্যালের জন্য এটা নির্ধারিত না, এটা তা না। এটা যেটা এটা যার যেরকম কালেকশন আছে, যে কলেজ যেমন কালেকশন সে অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে, কলেজ ভেদে সেটা পার্থক্য হতে পারে। আমি জাস্ট উদাহরণ হিসেবে সেই জিনিসগুলো এখানে উল্লেখ করছি। লক্ষ্য করো এটা হচ্ছে আর্গুলাস অর্থাৎ মাছের উকুন, আর এটাকে বলা হচ্ছে মানে একান্তোসেফালা। দেখো এই যে কন্টক মস্তকি কৃমি বলা হয়, তার মস্তক অঞ্চলে কি থাকে, কাঁটাযুক্ত এক ধরনের গঠন থাকে। আর এটাকে বলা হচ্ছে ক্যামেলেনাস। ক্যামেলেনাস এটা একদম অন্তঃপরজীবী, এগুলো হচ্ছে অন্তঃপরজীবী আর বহিঃপরজীবী। লক্ষ্য করো এই যে মাছের উকুন যেটা আর্গুলাস, সেটা হচ্ছে বহিঃপরজীবী, আর এই যে বাকি দুটো যে একান্তোসেফালাস এবং ক্যামেলেনাস সেটা হচ্ছে অন্তঃপরজীবী। স্পটিং এর এবারের বিষয় লক্ষ্য করো, দেখো ফিশিং গিয়ার্স। আমরা যেহেতু ফিশারিজের শিক্ষার্থী, সেজন্য নিশ্চয়ই আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে, চিনতে হবে যে ফিশিং গিয়ার মানে মাছ ধরা, মাছ আহরণের যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যার মাধ্যমে মাছ আহরণ করা হয়, এদেরকে বলা হয় গিয়ার। আর যে সকল যানবাহন ব্যবহার করা তাদেরকে বলা হয় ক্রাফট। তো এখান থেকে দেখো তোমাদের বিভিন্ন ধরনের গিয়ার সম্পর্কে ধারণা পেতে হবে এবং বিভিন্ন ক্রাফট সম্পর্কে ধারণা পেতে হবে, এবং তার থেকে দেখো একটি গিয়ার এবং একটি ক্রাফট পরীক্ষার সময় থাকবে। আমরা সেই মানে গিয়ার তো দেওয়া সম্ভব না, অরিজিনাল গিয়ার দেওয়া সম্ভব না, অরিজিনাল ক্রাফটও দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে হয়তো আমরা কি করবো, তার একটা মডেল দিব পরীক্ষায়, অথবা তার ছবি দিব, সেই হিসাবে তোমার পরীক্ষাটা দিতে হবে, জিনিস চিনতে হবে সেগুলো কথা। ক্রাফট গুলো তো অনেক বড় থাকে, তাই না? আবার দেখা গেছে যে এই যে গিয়ার গুলো কিন্তু অনেকগুলো আকার অনেক বড়, সেগুলো একদম অরিজিনাল জিনিস দেখানো সম্ভব না। যার পরীক্ষার জন্য আমরা কি করি, সেই জন্য কিছু মডেল রাখি, যেগুলো ছোট আকারে সেগুলো অরিজিনালটাই রাখা হয়, আর যেগুলো আকারে বড় সেগুলো মডেল রাখা হয় বা ছবি রাখা হয়। দেখো এখানে কি ধরনের গিয়ার ব্যবহার করা হয় মৎস্য চাষে, কি ধরনের মৎস্য আহরণের জন্য, যেমন ধর্মজাল ব্যবহার করা হয়, বড়শি ব্যবহার করা হয়, চাকি জাল, বানা ব্যবহার করা হয়, হেলা জাল, হোচা, পোলো, উদ্রা, টার্কি, বর্ষা, কেউ কোচ, এরকম নানান ধরনের গিয়ার কিন্তু ব্যবহার করা হয়। এর মধ্যে উদাহরণ হিসেবে আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে এই ছবিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেটাকে বলা হয় ধর্মজাল। ধর্মজাল বলা হয়, তোমরা নিশ্চয় চিনো। এটা বলা হয় খেপলা জাল, খেপলা জাল বলা হয়। তারপরে বলা হচ্ছে এটাকে বলা হয় কি, খরা জাল বলা হয়। আর এটার নাম হচ্ছে জগৎ বেদ জাল। জগৎ বেদ বিশাল এলাকা জুড়ে পুরা নদী ঘিরে ধরে, বিশাল নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত। তারপরে এই যে দেখো এটা খেলা জাল, ছোট আকারের। আর এর মধ্যে লক্ষ্য করো সবচেয়ে বড় আকারের গিয়ার কিন্তু এটা, যে বিশাল আকারের জাল ফেলে বড় জলাশয়ের এই মাছ ধরার জন্য এই গিয়ারটি ব্যবহার করা হয়। তারপর দেখো এটা হচ্ছে বড়শি, তোমরা সবাই চিনো। তারপর দেখো এটা হচ্ছে যেটা টেটা বলা হয় এটাকে, তাই না? এটা বলা বানা বলা হয়, বানা, যে এলাকায় যে বাঁশ দিয়ে, বাঁশের চাটাই দিয়ে এগুলো তৈরি করে এলাকা ঘিরে ফেলে, একটা এরিয়া ঘিরে ফেলে সেইটা থেকে মাছ আহরণ করা হয়। তারপর এটা বলা হচ্ছে পোলো।
তোমরা নিশ্চয় চেনো সবাই, পোলো। এই পোলো দিয়ে এটা এক ধরনের ট্র্যাপ, আর এটা এক ধরনের ট্র্যাপ, উদরা বলা হয় এটাকে, এরকম। তো উদাহরণ হিসেবে আমি মোটামুটি কিছু গিয়ারের ছবি তোমাদের দেখালাম। এছাড়াও আরো অনেক ধরনের গিয়ার আছে, সে অনুযায়ী তোমাদেরকে সেই প্রস্তুতিটা নিতে হবে। স্পটিং এনিবারের যে বিষয় যেটা বলছিলাম, গিয়ারের মধ্যে থাকবে একটি, আর ক্রাফটের মধ্যে থাকবে একটি। দেখো এই মাছ ধরার যে ক্রাফট গুলো ব্যবহার করার মধ্যে আছে বালাম নৌকা, বাচারের নৌকা, সাংলা নৌকা, তালাল নৌকা, ভেলা, ডোঙ্গা, এরকম নানান ধরনের মানে যানবাহন ব্যবহার করা হয়, যেটা আমাদের মানে দেশে ঐতিহ্যবাহী মানে নৌকা হিসাবে পরিগণিত। আমি কিছু ছবি দেখাচ্ছি, লক্ষ্য করো। এখানে অবশ্য শুধু মৎস্যহারণের না, শুধু যে মৎস্যহারণের জন্য ব্যবহৃত যে নৌকা তা নয়, পাশাপাশি অন্য নৌকা আছে। এর মধ্যে লক্ষ্য করো যে এটা মৎস্যহারণের সাথে সম্পর্কিত যে পোষা নৌকা, তারপর ধরো এই যে ইলশা নৌকা, ডিঙ্গি, বাচারি নৌকা, তালের কোন্দা, এগুলো হচ্ছে মৎস্যহারণের। আর আর কিছু আছে যেগুলো যে পাতাম নৌকা, তারপরে বলো সাম্পান নৌকা, রপ্তানি নৌকা, এগুলো অবশ্য বড় আকারের নৌকা, যেগুলো হ্যাঁ গয়না নৌকা, এগুলো বিলাসবহুল মানে কাজ বা যে মালামাল পরিবহন এসব কাজে ব্যবহার করা। এরকম বিচিত্র ধরনের মানে এই যে নৌকা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে। তাদের মধ্যে থেকে কিছু বাছাই করা কিছু গিয়ার বাছাই করা কিছু যেটা বলছে ক্রাফট বা মৎস্য আহরণ যান, সেগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে। স্পটিং এনিবারের যে বিষয় সেটা হচ্ছে কার্টিজেনাস ফিশ, অর্থাৎ মানে কার্টিজেনাস ফিশ মানে হচ্ছে মানে কোমলাস্থি যুক্ত মাছ। কোমলাস্থি যুক্ত মাছের নাম তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে পড়েছো সেই জিনিসগুলো, মাস্টার্স ফাইনালেও পড়েছো। যার মধ্যে যেমন স্কুলিওডস, সুরাকাওয়া, সাধারণ হাঙ্গর যাকে বলা স্পিনা ব্লোচি মানে হাতুড়ি হাঙ্গর, স্টিগোস্টোমা টাইগ্রিনাম, অর্থাৎ এটা হচ্ছে টাইগার শার্ক বলা হয়, রানুবেটা গ্রানুলোটাস এটাকে বলা হয় গিটার মানে গিটার শার্ক বলা হয়, ডেসাইটিস, তারপরে নার্সিন বর্নিয়া এটাকে বলা হয় যে বিদ্যুৎ মাছ। এরকম নানান ধরনের হাঙ্গর জাতীয় মাছগুলো কিন্তু এদেরকে দেখো, লক্ষ্য করো কিছু এরকম মাছ আমি দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে হাতুড়ি হাঙ্গর, এটা হচ্ছে রাইনোবেটাস, গিটার ফিশ বলা হচ্ছে, এটা হচ্ছে ডেসাইটিস, আর এটাকে বলা হচ্ছে নার্সিন বর্নিয়া, বিদ্যুৎ মাছ, ইলেকট্রিক। এরকম মানে বিভিন্ন ধরনের মাছ আমাদের স্টাডি করতে হবে, এদের শ্রেণীবিন্যাস শিখতে হবে, বৈশিষ্ট্য শিখতে হবে, পরীক্ষার খাতায় সেগুলো নির্ভুলভাবে লিখতে হবে। শ্রেণীবিন্যাস লেখার সময় মনে রাখতে হবে যে সেই বানানগুলো যেন সঠিক হয়, বানান ভুল করলে কিন্তু সেই শ্রেণীবিন্যাসের কোনো দাম থাকে না। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। লক্ষ্য করো এবার হচ্ছে অস্ট্রিকটিস। তো কন্ট্রিকটিস থেকে যেমন আমাদের থাকবে, কিভাবে অস্ট্রিকটিস থাকবে, দুটো নমুনা থাকবে। এর মধ্যে দেখো আমাদের তালিকার মধ্যে যেমন লেবিও রোহিতা, রুই মাছ, কাতলা কাতলা মাছ, বটিয়া ডেরিও এক ধরনের, বউ মাছ বলে এটা, ঘেটারনেস ফসিলিস এটা ট্যাংরা মাছ, ক্লারিয়াস ব্যাকটেরিয়াস মাছ, মাগুর মাছ, চানা স্ট্রিয়েটাস এটা মানে শোল মাছ, তারপর নটোপ্টেরাস এটা হচ্ছে যে ফলি মাছ, অ্যানামাস টেস্টোডিনিয়াস নিশ্চয়ই তোমরা জানো, এটা হচ্ছে কই মাছ, তাই না? এরকম আরো আছে নান্দাস হচ্ছে ভেদা মাছ, টেনোরস ইলিশ মাছ, জেনারেটর ক্যান্সিলা মানে হচ্ছে কাকলে মাছ, থেরাপন জারবয়। লক্ষ্য করো এই 12 থেকে শুরু করছে যেগুলো, এগুলো কিন্তু সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক হলেও সেগুলো হচ্ছে অস্ট্রিকটিস। থেরাপন জারবোয়া, পাম্পাস সাইনেন্সিস, স্কেটোফ্রেগাস আর্গাস, ট্রাইচিওরাস, ল্যাপচোরিস, তারপর এক্সোসিটাস, পয়সিলোপটেরাস, হিপোক্যাম্পাস, কুডু, একেনাস, নক্রেটিস, এই যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু সামুদ্রিক, কিন্তু সেগুলো হচ্ছে অস্ট্রিকটিস। এগুলোরও শ্রেণীবিন্যাস বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে। এই যে দেখো, লক্ষ্য করো এটা অতি পরিচিত মাছ, শিং মাছ বা নটোপ্টেরাস ফলিসিলিস, এটা হচ্ছে ভেদা মাছ, এটা হচ্ছে হিপোক্যাম্পাস, কোডো, এটা দেখো এক্সোসিটাস, তাই না? ওরকম মাছ, ফ্লাইং ফিশ যাদের বলা। এরকম যে নমুনাগুলো আমাদের কালেকশনে আছে সেগুলো আমরা স্টাডি করবো এবং সেগুলো পরীক্ষার জন্য শিখে নিই। এরপর আছে বোনস অফ ফিশ, যে ফিশারিজ এর স্টুডেন্ট হিসাবে মানে যে এই ফিশের যে কঙ্কাল তন্ত্র সেটা তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে, এবং তার বিভিন্ন যে কঙ্কালের যে বিভিন্ন অস্থিগুলো আছে সেগুলো শিখতে হবে। যেমন ধরো এখানে ক্লিথনাম আছে, অপারকল আছে, সাব অপারকল, ব্রাঙ্কোসিকাল রে, ইউরোহায়াল, হায়ামেন্ডিবুলা, টাইপিক্যাল কডাল ভার্টিব্রা, তারপরে ফার্স্ট কডাল ভার্টিব্রা, ট্রাঙ্ক ভার্টিব্রা, এরকম অনেক ধরনের অস্থি আছে। সেই অস্থিগুলো তোমাদের স্টাডি করতে হবে, সেগুলো নাম শিখতে হবে, নামের পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য শিখতে হবে। তো লক্ষ্য করো, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের শ্রেণীবিন্যাসের বিষয়টি নেই, অর্থাৎ তুমি যে শনাক্তকরণ করবে তার জন্য হচ্ছে বরাদ্দ আছে 1 নাম্বার, এবং বৈশিষ্ট্য লিখবে তার জন্য বরাদ্দ আছে 1 নাম্বার। এই যে দেখো, এগুলো হচ্ছে মানে বিভিন্ন ধরনের অস্থি, এটা হ্যাঁ এসিকল, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্টিব্রা। এখন দেখো এই অপার করলাম, প্রি অপার করলাম, তারপরে সাব অপার করলাম, ইন্টার অপার করলাম, এরকম অস্থি আছে। সেই অস্থিগুলো স্টাডি করতে হবে, এবং সেগুলো আমাদের কি শিখতে হবে, সেই অস্থিগুলো চিনতে হবে। প্রথমত ভেরি ভাইটাল পার্ট এই মাস্টার্স ফাইনালের জন্য
একেবারে নতুন জিনিস। আগে আমরা এতক্ষণ পর্যন্ত যে স্পটিং এর যে বিষয়গুলো আলোচনা করলাম, এই সব কয়টা বিষয় কিন্তু আমাদের পরিচিত, অর্থাৎ এগুলো আমরা আগে করেছি। কোথায় করেছি? আমাদের হয় ফার্স্ট ইয়ারে করেছি বা সেকেন্ড ইয়ারে করেছি। তো এইগুলো আমাদের জাস্ট রিভাইজ করলে হবে। এটা যেটা স্পটিং গুলো আমাদের মোটামুটি সবই পরিচিত। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের মধ্যে কিন্তু সবই আমাদের করা আছে, সেগুলো শুধু রিভাইজ করলে চলবে। কিন্তু এই যে ট্যাক্সোনমি যে বিষয়টি আছে, এটা মানে মাস্টার্স জন্য একেবারে স্পেশাল, এবং সেটা খুব গুরুত্বের সাথে আলাদাভাবে গুরুত্ব দিয়ে সময় নিয়ে সে কাজগুলো করতে হবে। দেখো, এই ট্যাক্সোনমির আবার অনেকগুলো পার্ট আছে। সেরকম পার্টের মধ্যে কি আছে? প্রথম হচ্ছে কন্ট্রি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের সেই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তারপর আইডেন্টিফিকেশন উইথ ক্লাসিফিকেশন, তারপর এটাকে শনাক্ত করতে হবে এবং তার শ্রেণীবিন্যাস লিখতে হবে। মরফোমেট্রিক ডায়াগ্রাম, অর্থাৎ তার যে মেজারমেন্ট, তার যে টোটাল লেন্থ, স্ট্যান্ডার্ড লেন্থ, তার হেড লেন্থ, এই যে বিষয়গুলো, এগুলো মেজারমেন্ট উল্লেখ করে তার চিত্র আঁকতে হবে। তারপর ট্যাক্সোনমি ফর্মুলা লিখতে হবে। ট্যাক্সোনমি ফর্মুলা বলতে কিরকম? কি আমরা লক্ষ্য করো, চিত্রটার মধ্যে কি আছে? মরফোমেট্রিক ক্যারেক্টার্স থাকে। মরফোমেট্রিক পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে তাদের আইডেন্টিফাইং ক্যারেক্টার বা স্পেসিস ক্যারেক্টার অনেক ক্ষেত্রে। তো লক্ষ্য করো যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে মরফোমেট্রিক ডায়াগ্রামের মধ্যে কি থাকবে? মরফোমেট্রিক ক্যারেক্টার, অর্থাৎ মাপ জোখের উল্লেখ থাকতে হবে, স্পেসিফিক। আর ট্যাক্সোনমি ফর্মুলা মধ্যে কি থাকবে? মেরিস্টিক ক্যারেক্টার, অর্থাৎ আমরা যে মানে কাউন্টিং গুলো করবো, মানে পাখনা রশ্মির সংখ্যা, আইসের সংখ্যা, মানে ল্যাটারাল লাইনের আইসের সংখ্যা, তারপরে আড়াআড়ি আইসের সংখ্যা, তারপরে মনে করো যে তার কাটা, মানে পাখনার মধ্যে অনেক মাছের ক্ষেত্রে কাটা থাকে, সে কাটার সংখ্যা, বারবেলের সংখ্যা, স্কিউটের সংখ্যা, এই যে বিষয়গুলো, এগুলো উল্লেখ তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক ফর্মুলা। তারপরে অবশ্যই রেফারেন্স উল্লেখ করতে হবে, কমপক্ষে দুটো বইয়ের নাম উল্লেখ করতে হবে, এবং সেই রেফারেন্স হিসাবে তুমি যে ডাটাটি মানে তার যে ডিস্ট্রিবিউশন, তার যে ট্যাক্সোনমিক ডাটা সংগ্রহ করেছো, তার যে অ্যানালিসিস করেছো, এটা তুমি নিজের মন করার মতো করলে চলবে না। তার জন্য রেফারেন্স বই লাগবে। ট্যাক্সোনমির যে বই আছে, সেই বইগুলো কিভাবে ব্যবহার করতে, ব্যবহার শিখতে হবে, এবং তার রেফারেন্স কিভাবে লিখতে হয় সেটা তোমাকে শিখতে হবে। রেফারেন্স লেখার নিয়ম আছে, তুমি ইচ্ছা মতো রেফারেন্স দিয়ে চলবে না, সেই নিয়মটা তুমি জেনে বুঝে তারপর লিখতে হবে। এই কন্টেন্টস থেকে থাকবে একটি, লক্ষ্য করো, অস্ট্রিকটিস থেকে থাকবে একটি। তো এটা আলোচনায় আমরা যাচ্ছি না, এটা একই রকম ভাবে করতে হয়, তারাও ওই যে সেই একই স্ট্রাকচারই আমাদেরকে সেটা করতে হবে। তারপর দেখো, এরকম বিশাল তালিকা আছে। এবার হচ্ছে প্লাঙ্কটন ব্যান্থোস, এটাও অতি পরিচিত একটি প্র্যাকটিক্যাল, যেটা সেকেন্ড ইয়ারে করেছি, প্লাঙ্কটন এবং ব্যান্থোস। সেটা কিন্তু তোমাদের এখানে আছে, বলা আছে যে প্লাঙ্কটন এবং ব্যান্থোস দুটি হচ্ছে এই মৎস্য গোষ্ঠীর জন্য বা মৎস্য চাষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ হোক বা চাষের জন্যই হোক, সেটার জন্য প্লাঙ্কটন ব্যান্থোস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তাদের যে প্রোডাক্টিভিটি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখন কোনো একটা প্লাঙ্কটন বা একটা ব্যান্থোসের বর্ণনা দিব, সেখানে প্রোডাক্টিভিটির বিষয়টি কিন্তু উল্লেখ করতে হবে। মানে কোন ধরনের মাছ বা মানে কোন ধরনের মৎস্য গোষ্ঠীর জন্য সেই প্লাঙ্কটন বা ব্যান্থোসটি কাজে লাগছে, সেই বিষয়টি যদি উল্লেখ না করে, তাহলে কিন্তু পূর্ণ নাম্বার তুমি আশা করতে পারো না। এরকম স্টাডি করতে কয়টি? প্লাঙ্কটন হচ্ছে 5টি, ব্যান্থোস হচ্ছে 2টি। উইথ কি বলা হচ্ছে? উইথ রেফারেন্স টু ফিশ প্রোডাক্টিভিটি, মানে মৎস্য যে উৎপাদনশীলতার উপর তার প্রভাব কি, সেটা উল্লেখ সহ তোমাকে সে বর্ণনা দিতে হবে। আবার দেখো 8 নম্বরে আবারও ট্যাক্সোনমি, সেটা কি? সেটা ট্যাক্সোনমি হচ্ছে প্রন এবং শ্রিম এবং মলাস্কার ট্যাক্সোনমি। প্রন, শ্রিম। প্রন কোনটি? ইচা, অর্থাৎ যেটা স্বাদুপানির চিংড়ি হচ্ছে শ্রিম, আর মলাস্কা, এদেরও ট্যাক্সোনমি আছে। সেটা ট্যাক্সোনমির মধ্যে ট্যাক্সোনমি ডাটা সংগ্রহ করতে হবে, আইডেন্টিফিকেশন উইথ ক্লাসিফিকেশন, এর জন্য 3 নাম্বার আছে। মরফোমেট্রিক ডায়াগ্রামের জন্য আছে 3। লক্ষ্য করো, এখানে কিন্তু যেটা ওখানে একটা জিনিস একটু ব্যতিক্রম আছে। আগে আমরা যে মাসের যে বেলা যেটা করেছিলাম, সেখানে ছিল ট্যাক্সোনমি ফর্মুলা ছিল, কিন্তু এক্ষেত্রে ট্যাক্সোনমি ফর্মুলা নাই। যদিও ট্যাক্সোনমি রোস্টাল ফর্মুলা বলে একটা ফর্মুলা আছে, সেটাতে কোনো নাম্বার বরাদ্দ নাই। তো এই জন্য এটা নাম্বার বন্টনের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে কিন্তু সেই ট্যাক্সোনমি ফর্মুলার বিষয়টি উল্লেখ নেই, এটা নাম্বারটি সেগুলো সমন্বয় করা হয়েছে। তবে পূর্ণ নাম্বার আবার সমান 10 নাম্বার টোটাল। প্রনের বেলা আছে ম্যাক্রোবারকিয়াম রোজেনবার্জি, ম্যাক্রোবারকিয়াম বেরমানিকাম, পিনিয়াস মনোডন, মেটাপিনিয়াস মনোসরাস। মোলাস্কার বেলা যেমন তুমি করতে পারো কাটল ফিশ, সেপিয়া, সি স্কুইড, ললিগোয়েডোলিস, এগুলো করতে। ফুড ফিডিং, এটা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বিষয় আমাদের সেই ফিশারিজের ক্ষেত্রে। ও সেই ফুড ফিডিং এর বিষয়টি হচ্ছে তাদের যে, তোমরা নিশ্চয়ই তোমাদের থিওরিতেও সেটা পড়েছো, যে তাদের যে মুখের গঠন, তার যে চোয়ালের গঠন, দাঁতের গঠন, তার ফুলকা, এইসব বিষয়গুলো মানে উপর নির্ভর করে যে তার পরিপাক নালী, এইসবের উপর নির্ভর করে আসলে সে কি ধরনের খাদ্য খায়। অর্থাৎ খাদ্যের উপর ভিত্তি করে কিন্তু তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর গঠনও ভিন্ন হয়ে থাকে।
তো সেটা দেখে আমরা একটা মাছের সেই তাদের মৌখিক অঞ্চলের গঠন বা এসব দেখে কিন্তু আমরা সেই মাছটা কি ধরনের খাবার খায়, তার ফুড এবং ফিডিং হ্যাবিটেট কি, সেটা কিন্তু আমরা ধারণা করতে পারি। ও সেটা করার জন্য যে প্র্যাকটিক্যাল রয়েছে সে বলা আছে কমেন্টস, অর্থাৎ তার তুমি যেটা অ্যানালাইসিস করে যে তুমি একটা সিদ্ধান্ত নিবে যে এটা মানে তার ফুড এবং ফিডিং হ্যাবিট কি, এবং সেটা এবং তার পাশাপাশি তার একটা চিত্র আঁকতে হবে, তার যে মৌখিক গঠনের যে চিত্র, হ্যাঁ সে চিত্র রাখতে হবে। এরকম একটা এটা স্ট্রাকচারাল কাঠামোই আছে তোমাদের, যখন ফুড ফিডিং করা হবে এটা একটা কাঠামো আছে, সেই কাঠামোর ভিতর থেকে তোমাকে কাজটা করতে হবে। তুমি মন গড়া মতে যে যেমন খুব স্বাধীনভাবে করবে সেটা কিন্তু নয়, এটার জন্য সুস্পষ্ট কাঠামো আছে, সেই কাঠামোর ভিতর থেকে সে কাজটি আমাদের করতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি কয়েকটা বলি, যে কোনো মাছের বেলা করা যায়। আমরা এখন উল্লেখ করছি যেমন লেবুরোহিতা, কাতলা, হেটারোমিয়াসটা, ফসিলিস, মিস্টাস, বিটেটাস, চান্না, পাংটাটাস, এই প্রাণীগুলো আমরা এই ফুড ফিডিং কাজে ব্যবহার করতে পারি। এছাড়া কলিসাফেসিয়ালিটিস, অ্যানাসেটোরিনিয়াস, নান্দাস, ক্লেরাস ভেট্রিকাস, অন্ডোক্রাস, পুন্টিয়াস, সারানা, গ্লোসোকোবিয়াস, গেওরিস, এই ধরনের মাছগুলো আমরা ফুড ফিডিং করতে পারি। এবার হচ্ছে এজ ডিটারমিনেশন। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই তোমরা থিওরিতে সেই জিনিসটি পড়েছ, অবশ্যই প্র্যাকটিক্যাল তোমাদেরকে সেই কাজটি করতে হবে। টেলিওস মাছের বেলা দেখো, টেলিওস যারা সেদের বেলা যে আঁশ দেখে কিন্তু তাদের বয়স নির্ধারণ করা যায়। এর কারণটা কি, আইসের মধ্যে কি ঘটনা ঘটে? আইসটা হচ্ছে যে দেখো, যখন শীতকাল আসে, শীতকালে কিন্তু এই মানে মাছগুলো তাদের মানে খাদ্য গ্রহণের পরিমাণ খুবই সীমিত করে ফেলে। এরা অনেকটা মানে অলস জীবন যাপন করে, সেই জন্য তাদের গ্রোথ ঠিক মতো হয় না। সে ওই সময় তাদের খাদ্য খুব একটা মানে তারা খায় না, পাশাপাশি খাদ্যের ঘাটতিও থাকে, সে কারণে তাদের গ্রোথ যেহেতু হয় না, সেজন্য তার মধ্যে কি হয়, তাদের আইসের মধ্যে এক ধরনের সুস্পষ্ট একটি মানে ছাপ পড়ে। এই ছাপ থেকে প্রতি বছর একটি করে এরকম সুস্পষ্ট ছাপ দেখা যায়। সেই ছাপ থেকে কিন্তু আমরা সেই মানে প্রতি বছর যদি একটা হয়, তাহলে যদি একটা দাগ পাওয়া যায় সেরকম বৃত্তাকার দাগ, তাহলে আমরা তার বয়স হলো 1+। আর যদি দুইটা দাগ দেখা যায় তাহলে 2+, বা 2 বছরের বেশি বয়স তার, এটা কিন্তু করা যায়। এদেরকে বলা হচ্ছে এনোলি বলা হয়, এদেরকে বলা হয় এনোলি। আর এগুলো হলো পূর্ণ বৃত্তাকার গঠন। আর কিছু আছে এই মানে সার্কেল আছে ব্রোকেন গুলোকে বলা হয় সার্কুলি দেখে কিন্তু আমরা বয়স নির্ধারণ করবো না, আমরা বয়স নির্ধারণ করবো অ্যানুয়ালি দেখে, যেটা বছরে একবারই বছরে একটি তৈরি হয়। আমরা একটা চিত্রের মধ্যে সে দেখার চেষ্টা করবো। এটা মাস্ট ইস্যু বলা আছে ডাটা উইথ ডেসক্রিপশন, মানে তার মানে যে ট্যাক্সোনমি তাদের প্র্যাকটিক্যাল যে কিছু নির্দিষ্ট কাঠামো আছে, সে কাঠামো মতো থেকে আমাদের সেটা ডাটা দিতে হবে, তার বর্ণনা দিতে হবে, এবং তার ডায়াগ্রাম এবং লেবেলিং করতে হবে, এবং ডেসক্রিপশন এবং কমেন্ট করতে হবে। সব মিলে হচ্ছে মোট 10 নাম্বার। ঠিক আছে, অনেক একটা হিউজ নাম্বার এখানে বরাদ্দ আছে। তো সেই কিভাবে সেটা করবো দেখো, লক্ষ্য করো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো। দেখো এই চিত্র মধ্যে দেখো, এগুলোকে বলা হচ্ছে অ্যানুলাস। দেখো এই যে একটা বৃত্তটা দেখা গেছে, এটা পূর্ণ বৃত্ত, এটাকে বলা হচ্ছে অ্যানুলাস। তার মানে এই মাছটার বয়স হচ্ছে 1 ইয়ার প্লাস। আর দেখো এইগুলো কিন্তু বৃত্তাকার গঠন আছে, কিন্তু এগুলো ব্রোকেন বা ভাঙা কন্টিনিউয়াস না, তাই না? এই কন্টিনিউয়াস না, এগুলোকে বলা হয় সার্কুলি দেখে কিন্তু আমরা বয়স নির্ধারণ করবো না, আমরা বয়স নির্ধারণ করবো অ্যানুয়ালি দেখে। যদি একটা অ্যানুয়ালি পাওয়া যায় বুঝতে হবে 1 বছর প্লাস, যদি দুইটা অ্যানুয়ালি পাওয়া যায় তার বয়স হচ্ছে 2 বছর প্লাস, এইভাবে আমরা বা 3 বছর প্লাস এরকম হিসাব করবো। লক্ষ্য করো এবারে যে বিষয়টা স্কেলেটন অফ ফিশ, এটা কি? এটা প্র্যাকটিক্যাল বিষয়টা একটু লক্ষ্য করো, যে তোমাকে একটা কঙ্কাল জমা দিতে হবে, একটা মাছের কঙ্কাল জমা দিতে হবে, একটা মানে পরিপূর্ণ কঙ্কালটা দিতে হবে। সেটার যেগুলো সংযুক্ত রাখা সম্ভব সংযুক্ত থাকবে, আর যেগুলো সংযুক্ত রাখা সম্ভব না সেগুলো আলাদা করে, সেটা যখন তুমি প্র্যাকটিক্যাল ট্রায়াল ক্লাসে আসবে, তোমাদেরকে সেটা কিভাবে সাজাতে হয়, কিভাবে লিখতে হয়, তার মধ্যে একটা বোর্ডের মধ্যে সাজাইতে হয়, বা এটাকে উপর দিকে মানে করে হয়, ওই গ্লাস দেওয়া বা কোনো ট্রান্সপারেন্ট শীট দিয়ে কিভাবে সেট করতে হয়, সেই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যাল নিশ্চয়ই শেখানো হবে। মোট কথা হলো যে এটা তো নাম্বার বদ্ধ আছে কঙ্কাল তন্ত্রের জন্য, এবং সে একটা মাছ থেকে একটা কঙ্কাল কিভাবে সাজাতে হয় সেটা তোমাকে শিখতে হবে, এবং সেটা পরীক্ষায় সেটা উপস্থাপন করতে হবে। লক্ষ্য করো কালেক্টেড স্কেলেটন 3, অর্থাৎ তুমি যে একটা কঙ্কাল তৈরি করে নিয়ে আসছো বাড়ি থেকে, সে কঙ্কাল তৈরি করার নিয়ম আছে, সেই নিয়মটা আমরা শিখিয়ে দিব, এবং সে অনুযায়ী তুমি সেটা যখন করবে, সেটা যখন জমা দিলে তোমার জন্য আবার বলতে আছে 3। যদি সুন্দরভাবে করতে পারো সে 3 পাবে, এবং সেটাকে প্রদর্শন করতে হবে। তার জন্য হচ্ছে প্রদর্শন বলতে এখানে তাদেরকে শুধু সাজায় নিলাম কিন্তু লিখলাম না, কিছু লিখলাম না, তাহলে তো হবে না। সেগুলো আবার নিচে নাম লিখতে হবে, কোন অংশের কি নাম, সেগুলো যদি চিহ্নিত করে না দাও তাহলে কিন্তু তোমার এটা উপস্থাপন শিখবা হলো না। তার বড় ক্লাসে মোট 5 নাম্বার, আশা করি সেই কাজটা তোমরা সতর্কভাবে করতে পারবে, এবং সেটা প্রত্যেকের আলাদাভাবে করতে হবে, প্রত্যেকের জন্য নম্বর বরাদ্দ আছে 5 করে। লক্ষ্য করো এই হচ্ছে একটা কঙ্কাল,
আমরা সেই কঙ্কালটা, এই যে তার মস্তক থেকে শুরু করে তার যে কঙ্কালের অংশটা, এটা একটা অংশ থাকতে পারে, অথবা তার যে মানে এটা সাজানোর অবশ্য এটা একটা ক্রিয়েটিভ বিষয় বলা যায়। এই সাজানোটা যে সবার জন্য একই রকম হয় এমন কিছু না। অনেকে আছে যে দুইটা মাছ ব্যবহার করে, যে কঙ্কালেরও যে ইয়েগুলো, যে ভার্টিব্রা গুলো আছে, কষ্টরেখা গুলো, সেগুলোকে আলাদাভাবে চিন্তা করে দেখা, সেটা হতে পারে। আবার সেগুলোকে এই যে উপরে যে রে গুলো আছে, এগুলোকে আলাদা করে দেখা। এটা সাধারণত আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হলো ক্রিয়েটিভ বিষয়। তুমি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, ততই তোমার সেটা মানে তত ভালো নাম্বার পাবে সেখানে। হ্যাঁ, আর তোমার রুচিশীলতা বা তোমার জ্ঞানশীলতা বা সৃজনশীলতা বা বিজ্ঞান মনস্কতা সেটা প্রকাশ পাবে। সেটা তোমরা নিশ্চয় চেষ্টা করবে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করা। প্র্যাকটিক্যালের পর্ব শেষ, সবশেষে রয়েছে ভাইবা। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি হবে মোট 3 দিন, এবং চতুর্থ দিনে হবে ভাইবা। এই ভাইবাতে শুধু যে মৌখিক পরীক্ষার মধ্যে 50 নম্বর তা কিন্তু নয়। লক্ষ্য করো এখানে যে নাম্বারটা আছে, বরাদ্দ আছে, দেখো ভাইবা ইনক্লুডিং ক্লাস রেকর্ডস এন্ড এক্সকারশন উইথ ফিল্ড রিপোর্ট। তোমাদের একটা শিক্ষা সফর আছে। শিক্ষা সফর কি? শিক্ষা সফর হচ্ছে সামুদ্রিক ইকোসিস্টেমের স্টাডি করতে হবে। কিন্তু এখন তোমাদের আশেপাশে কিন্তু সম্ভব না। সামুদ্রিক ইকোসিস্টেম বলতে যেমন মনে করো কক্সবাজার বা কুয়াকাটা, এইসব জায়গায় যেখানে সামুদ্রিক প্রাণী আহরণ করা সম্ভব, বিশেষ করে মাছ বা মাছ বলবো না, মাছ বলতে সেখানে মাছ হবে, মলাস্কা হবে, তারপর কাস্টাসিয়া হবে, এদের সেগুলো কিন্তু কালেকশন করতে হবে, সেগুলো তারপরে রিপোর্ট তৈরি করতে হবে। এইটার জন্য নাম্বার বরাদ্দ আছে। লক্ষ্য করো যে এটা ভাইবার সাথে যে 50 নাম্বার, এটা আবার সরাসরি শুধু ভাইবার জন্য আছে মাত্র 30 নাম্বার, আর যে বাকি যে 20 নাম্বার কিন্তু আলাদা পাবে। সেটা কিরকম? আমরা এই যে প্র্যাকটিক্যাল গুলো করবো, ট্যাক্সোনমি করবো, তারপরে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করবো, তারপর আরো যে বিষয়গুলো আছে সব কিন্তু খাতা রেকর্ড করতে হবে। মোটামুটি 9টার মতো খাতা, ট্যাক্সোনমির খাতা প্লাস ওই যে অন্যান্য বিষয় মিলে প্রায় 9টার মতো খাতা তোমাদের লাগবে, 9টা আলাদা আলাদা খাতা লাগবে। সেই খাতাগুলো যখন তুমি একসাথে করবে, তখন দেখা যাবে যে সেটার জন্য একটা নাম্বার বরাদ্দ আছে। এই খাতাগুলো ঠিকঠাক করতে হবে, তার নাম্বার বরাদ্দ হচ্ছে 10। আর এক্সকারশন এবং ফিল্ড রিপোর্টের জন্য আছে নাম্বার 10 বরাদ্দ আছে। অর্থাৎ তুমি শিক্ষা সফর যে করবে, সেখান থেকে কিছু তারপরে ফিল্ড রিপোর্ট করবে, একটা এক্সকারশন করবে এবং ফিল্ড রিপোর্ট করে সে নমুনা সংগ্রহ করবে। আর ভাইবার জন্য আছে বরাদ্দ 30 নাম্বার। ভাইবার সিলেবাস কি? ভাইবার সিলেবাস তোমাদের মাস্টার্সের টোটাল সিলেবাসটা হচ্ছে ভাইবার সিলেবাস। আর এই ভাইবার মূল উদ্দেশ্য হচ্ছে মৌলিক জ্ঞান যাচাই, বিশ্ব সম্পর্কে মৌলিক জ্ঞান যাচাই। তুমি যে 1 বছর মাস্টার্সের ফাইনাল ইয়ারের পড়াশোনাটি করেছো, তুমি সেই মাস্টার্সের পড়াশোনা ঠিকভাবে করেছো কিনা, বেসিক যে কনসেপ্ট সেটা তোমার ক্লিয়ার রাখে, সেটা যাচাই করার জন্য মূলত ভাইবা নেওয়া হয়। এক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই ভাইবার মধ্যে কিন্তু আমরা মোটামুটি স্টুডেন্টদের ক্যাটাগরি যাচাই করতে পারি। যারা টোটাল সিলেবাসের উপরে প্রশ্ন জবাব দিতে পারে, তারা হচ্ছে এ ক্যাটাগরির, মানে মানে সেরা স্টুডেন্ট, তাই না? অনেকে আছে যে তারা সিলেবাসের ভিতরে প্রশ্ন ধরতে, মানে দেখা গেছে প্রশ্ন করে সেটা জবাব দিতে পারে না। তখন আমরা কি করি? তখন আমরা প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন দেখা তাদেরই করি। তার মানে তুমি সিলেবাসটা ঠিক মতো কভার করো নাই, রিসেন্টলি যেহেতু প্র্যাকটিক্যাল করেছো, এটা মোটামুটি মনে আছে, তার মানে তুমি বি ক্যাটাগরি একটা ভাইবা দিয়েছো। তো আর যদি সেটাও না পারো, তুমি সি ক্যাটাগরি একটা মোটামুটি একটা নাম্বার দিয়ে কোনো রকম কিছু প্রশ্নের জবাব হতে পেরেছো, তার জন্য কোনো রকম একটা নাম্বার দিয়ে তোমাকে পার করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো তোমরা নিজেদের সেই দক্ষতা দিয়ে, তোমাদের সেই শ্রম দিয়ে, মেধা দিয়ে নিশ্চয়ই তোমরা তোমাদের সেই অবস্থানটি তোমরা নিজে নির্ধারণ করবে। তুমি কোন ক্যাটাগরির ভাইবা দিচ্ছ, তুমি এ ক্যাটাগরির ভাইবা দিচ্ছ না বি ক্যাটাগরি না সি ক্যাটাগরির ভাইবা দিচ্ছ। একাডেমিক ক্যাটাগরি বলে এটা অফিসিয়াল কথা না, আমি আমার নিজে থেকে জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য কথাগুলি বলছি, এটা কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিক্যাল ভাইবার আলোচনা। আশা করি যে তোমরা এই আলোচনাটি বুঝতে পেরেছো এবং এবং প্র্যাকটিক্যাল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো, এবং সেই ধারণা থেকে তোমরা এই প্র্যাকটিক্যালের করণীয় কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের ট্রায়াল ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে। স্যার ম্যাডামরা যে ধরনের নির্দেশনা দেন সেটা তোমরা সেইভাবে ফলো করবে। তাহলে আশা করা যায় যে 150 নাম্বারের ব্যবহারিক পরীক্ষা এবং 50 নাম্বারের যে ভাইবা পরীক্ষার মধ্যে তুমি কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারো। এবং তোমাদের যে মাস্টার্সের যে চূড়ান্ত যে ফলাফল, তার উপরে কিন্তু এই প্র্যাকটিক্যাল এবং ভাইবার যে ফলাফলের একটা বিরাট প্রভাব রয়েছে। এখানে যদি তুমি ভালো নাম্বার সিকিউর করতে না, অর্জন করতে না পারো, তাহলে কিন্তু চূড়ান্ত ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তো আশা করি যে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, এবং এই আগামী দিনগুলোতে তোমরা নিশ্চয়ই তোমাদের স্যার ম্যাডামদের নির্দেশনা মতো ক্লাসে আসবে, এবং সেই ক্লাসের সেই পড়াশোনাগুলো স্যাররা যেভাবে শেখান, যেভাবে খাতাটা তৈরি করতে বলেন, যেভাবে পড়াটা শিখতে বলেন, যেভাবে ট্যাক্সোনমি করতে বলেন, সেগুলোটি করবে। মূল কথা হলো যে তোমাদের কাজ কিন্তু অনেক, তোমাদের অনেকগুলো কাজ করতে হবে, একটু শ্রম দিতে হবে। এই যে 200 নাম্বার তো তোমাকে এমনি এমনি দিয়ে দিবে না, তোমাকে শ্রম এবং মেধা দেখে তারপরে তোমাকে সেই নাম্বারগুলো দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সবশেষ সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের আলোচনা আমি এখন শেষ করতে যাচ্ছি। লক্ষ্য করো